আসসালামু আলাইকুম। ট্যাক্সেশন ইন বাংলাদেশ বিবিএ বিবিএস সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের অংশীদারি ফার্মের কর থেকে 1 নম্বর ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম। অংশীদারি ফার্মের কর, এটার আরও কিছু নাম আছে, যেমন অংশীদারি ব্যবসায়ের কর বা অংশীদারি কারবারের কর, সবই এক। তো অংশীদারি ফার্মের কর বলতে কী বোঝানো হয়েছে? দুই বা ততোধিক ব্যক্তি, মানে দুই বা তার চেয়েও বেশি ব্যক্তি যখন একত্রিত হয়ে ব্যবসা পরিচালনা করেন, তাকেই তো অংশীদারি ব্যবসা বলা হয়। এখন দুই বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে ব্যবসা পরিচালনা করবেন, তারা তো আয় করবেন। যেহেতু আয় করছেন, তাহলে আয়ের উপরে সরকারকে কর দিতে হবে, এটা বাধ্যতামূলক। তো অংশীদারি ব্যবসায়ের অংশীদাররা কিভাবে করের টাকা নির্ধারণ করবেন, সেই নিয়ম কানুন আইন এই খাতের মধ্যে আলোচনা করা হয়েছে। অংশীদারি ফার্মের কর, এটার মধ্যে আলোচনা করা হয়েছে। অনেক কিছু বোঝার আছে, একটু ধীরে ধীরে আলোচনা করছি। অংশীদাররা যে তাদের আয় এবং ব্যয়ের হিসাব করেন, এই বিবরণীর নাম কি? এই বিবরণীর নাম হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব, যেখান থেকে নেট লাভের পরিমাণটা পাওয়া যায়। আর লাভ লোকসান আবন্টন হিসাবে নেট লাভ বাহির করা হয় মোট আয় থেকে। মোট ব্যয় বিয়োগ করা হয়, মোট আয় থেকে মোট ব্যয় বিয়োগ করা হয় লাভ লোকসান আবন্টন হিসাবে। এখানে যে মোট আয় নির্ণয় লিখে আছে, এটা মূলত অংশীদারদের করযোগ্য আয়ের পরিমাণটা নির্ণয় করার জন্য বিবরণী। তো এই জন্য কী করা হয়, আমি একটু আগে বলেছি যে অংশীদাররা যে লাভ লোকসান হিসাবটা তৈরি করে, তারা কিন্তু আয় থেকে ব্যয় বিয়োগ করে নেট লাভটা বাহির করে তাদের। এখন সরকার তাদের আয়ের উপরে কর নির্ধারণ করবে, তাহলে কিভাবে করবে? এখন যদি আমি বলি যে অংশীদাররা কী পরিমাণ আয় করেছেন, সেটা তো নেট লাভ, লাভ লোকসান আবন্টন হিসাব থেকেই তথ্যটা পাওয়া যায়। নতুন করে সরকারের আবার হিসাব করার কি প্রয়োজন আছে? হিসাব করার প্রয়োজন আছে, কারণ অংশীদাররা যেই ব্যয়গুলো আয় থেকে বিয়োগ করেছেন, সরকার কিন্তু সকল ব্যয় আয় থেকে বিয়োগ করবে না। সবগুলো ব্যয় বিয়োগ করার অনুমোদন সরকার দিবে না। নেট লাভের মধ্যে অলরেডি আয় থেকে ব্যয় বিয়োগ করা হয়েছে, কিন্তু সকল ব্যয় সরকার অনুমোদন দিবে না। কী কী দিবে না? এটাকে বলা হয় অনুমোদনযোগ্য খরচসমূহ। যেহেতু নেট লাভের মধ্যে ব্যয়সমূহ বিয়োগ করা হয়েছে, আবার এই ব্যয়সমূহ সরকার অনুমোদন দিবে না, তাহলে নেট লাভের আয়ের সাথে এই অনুমোদনযোগ্য খরচসমূহ যোগ করে নিতে হবে। কারণ এই টাকাগুলোর উপরে বা এই ব্যয়ের উপরে সরকার অনুমোদন দিবে না। নেট লাভে কিন্তু এগুলো বিয়োগ করা হয়েছে। এখানে একটা নমুনা আমি তোমাদের দেখাচ্ছি। নেট লাভে কিন্তু এগুলো বিয়োগ করা হয়, কারণ এগুলো ব্যয়। ওকে, নেট লাভে বিয়োগ করা হয়, কিন্তু সরকার এটা অনুমোদন দিবে না যে তুমি আয় থেকে এই ব্যয় বিয়োগ করতে পারবে না। তো সঠিক হিসাব পাওয়ার জন্য নেট লাভের হিসাবের সাথে অনুমোদনযোগ্য খরচসমূহ যোগ করা হয়। কি হতে পারে? যে অংশীদারদের মূলধনের সুদ। তো অংশীদাররা যেই পরিমাণ মূলধন নিয়ে ব্যবসা শুরু করেছেন, তো মূলধন বাবদ তারা সুদ নিচ্ছেন, তো এটা তো তাদের জন্য ব্যয়, কিন্তু সরকার এটা অনুমোদন দিবে না। অংশীদারদের বেতনের অনুমোদনও দিবে না। অংশীদারদের কমিশন, অংশীদারদের ঋণের সুদ, অনাদায়ী দেনা সঞ্চিতি, গত বছরের প্রদত্ত আয়কর, গত বছরে যে আয়করটা দেওয়া হয়েছে, কর্মচারীকে প্রদত্ত অগ্রিম, এই তথ্যগুলো মনে রাখলেই হবে। ওকে, আচ্ছা, এখানে একটা হিসাব করা হবে, একটা তথ্য যোগ করলে পাওয়া যাবে টাকার পরিমাণ। এখন লাভ লোকসান আবন্টন হিসাবে আলাদা করে কিছু আয়ের নাম থাকতে পারে, যেগুলো অব্যবসায়িক আয় বা অকারবারি আয়। ওকে, কারবারি বা ব্যবসায়ী দুইটাই তো একই কথা। হতে পারে সিকিউরিটির সুদ, লভ্যাংশ, এটা তো আর ব্যবসায়িক আয় না। তাহলে কি করতে হবে? এটা এখন বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে পরবর্তী কাজ হলো, যেহেতু অংশীদারদের হিসাবের মধ্যে সিকিউরিটির সুদ এবং লভ্যাংশ এগুলো তো একটা আয়ের মধ্যে পড়ে, তো এগুলো তো এই হিসাবের মধ্যেই কাজ করতে হবে। কিন্তু আমরা জানি এগুলোতে অলরেডি 10% উৎসে কর কর্তন কেটে রাখা হয় এই আয়ের টাকা পাওয়ার সময়। তো কী দাঁড়ালো? তো এটাকে মোটাঙ্কিত করতে হবে। অব্যবসায়ী আয়সমূহ আবার যোগ করে নিতে হবে। সিকিউরিটির সুদ যেটা, এটা মোটাঙ্কিত করে এখানে আনতে হবে। লভ্যাংশটা মোটাঙ্কিত করে আনতে হবে। এটা কারা বুঝবেন? যারা অন্যান্য খাতের আয়, আমার পেইড কোর্সে যারা আছেন, অন্যান্য খাতের আয়ের ক্লাসটা করেছেন, তারা এটা বুঝবেন।
এক পর্যায়ে আমরা মোটা এটা পেয়ে যাব। এখন কিছু অঙ্কের সমাধান বোঝাই। তো অঙ্কের মধ্যে এই ফরম্যাটের একটা ম্যাথ পরীক্ষায় থাকতে পারে। তো এটা প্রথমেই বোঝাই। তো এর আগে যেটা ফরম্যাট তোমাদের দেখালাম এটা নিয়ে একটু পরে আলোচনা করছি। 30 জুন 2025 তারিখের সমাপ্ত বছরে একটি অংশীদারি কারবারের আয়সমূহ নিম্নরূপ। কী কী ছিল কারবারের আয়ের মধ্যে? যে কারবারের আয় 8 লক্ষ টাকা ছিল, ব্যাংক জমার উপর নিট 34,000 টাকা ছিল। তো ব্যাংক জমা এটা কিন্তু ব্যবসায়িক না, এগুলোকে মোটাঙ্কিত করতে হয় আমরা জানি। সিকিউরিটির সুদ তো কি আয় 60,000 টাকা ছিল, তো সিকিউরিটির সুদ হতে আয় এটাকে মোটাঙ্কিত করার প্রয়োজন হয় না। লভ্যাংশ 2,70,000 আছে, তো লভ্যাংশকে মোটাঙ্কিত করার প্রয়োজন পড়ে। উচ্চেকর কর্তনটা যোগ করে নিতে হয় এটার সাথে। ভাড়া হতে আয় 72,000 টাকা, তো ভাড়া হতে আয় 72,000 টাকা, তো এটাও তো একটা আয়ের মধ্যে পড়ে। উপযুক্ত তথ্যের ভিত্তিতে ফার্মের মোট আয় ও করদায় নির্ণয় করো। মোটাঙ্কিত বিষয়টা হয়তো অনেকে বুঝেন নাই, আমি আবার বুঝিয়ে বলি। যেমন ব্যাংক জমার উপর যেই পরিমাণ আয় হয়েছে 37,000 টাকা, একটা উদাহরণ দিই। যেমন ধরো ব্যাংক জমা বা লভ্যাংশ হতে 100 টাকা আয় হয়েছে, তখন কি করা হয়, এটা থেকে 10% কর আগেই কেটে রাখা হয়। তখন কি পাবে? 90 টাকা পাবে। বিনিয়োগকারী কত পাবে? 90 টাকা পাবে। 10% কর কেটে রাখা হয়েছে, এই 90 টাকাই কিন্তু এই টাকাটা, মানে কর কেটে রাখার পরে লভ্যাংশ ব্যাংক জমার উপর নিট সুদ কেটে রাখার পরেই কিন্তু এই টাকাটা। এখন হিসাবটা যে আমি করব, আমাকে কিন্তু পুরো 100 টাকাই নিতে হবে। 10% কর কেটে রাখার আগে যেটা ওইটাই নিতে হবে। এখন করণীয় কি, যে 90 টাকা অঙ্কের মধ্যে দেওয়া থাকবে বা যে টাকাই দেওয়া থাকবে, ওই টাকাটাকে যদি আমি 90 দ্বারা ভাগ করি, তাহলে 1 টাকার 1%-এর জন্য কত টাকা সেটা চলে আসে। আবার যদি 100 দ্বারা গুণ করি, 90 দ্বারা 90কে ভাগ করলে 1 দ্বারা আবার 100কে গুণ করলে 100, আসল 100 টাকায় কিন্তু চলে আসে। অর্থাৎ এটাকে আমি যদি 90 দ্বারা ভাগ করি, 100 দ্বারা গুণ করি, তাহলে আসল টাকায় চলে যাবে। এটাকে যদি 90 দ্বারা ভাগ করি, 100 দ্বারা গুণ করি, আসল টাকায় চলে যাবে। তো এই যে আগেই যে করটা কেটে রাখা হয় এটাকে বলা হয় উৎসে কর কর্তন। সমাধানটা দেখো, কারবারের আয় 8 লক্ষ টাকা, সরাসরি বসিয়ে দাও। কারবারের আয় হচ্ছে এখানে 8 লক্ষ টাকা। যেহেতু আগের অধ্যায়গুলোতে অনেকগুলো খাতের অঙ্কের সমাধান করেছি, তো এগুলো তো সবার জানাই আছে। ব্যাংক জমার উপর নিট যেটা, এটাকে মোটাঙ্কিত করার প্রয়োজন পড়ে, মনে রাখার মতো বিষয়। টাকা আছে 34,000, 90 দ্বারা ভাগ করো, 100 দ্বারা গুণ করো, টাকা আসবে 40,000। সিকিউরিটির সুদ হতে আয় 60,000, তো সিকিউরিটির সুদ হতে আয় এটা মোটাঙ্কিত করা হয় না। ওকে, যে 60,000 আছে ওই 60,000 টাকা। লভ্যাংশ 2,70,000, তো এটাকে তো মোটাঙ্কিত করার প্রয়োজন পড়ে। এইটাকে তুমি 90 দ্বারা ভাগ করো, 100 দ্বারা গুণ করো, টাকা আসবে 3 লক্ষ। আর কি আসছে? ভাড়া হতে আয় 72,000 টাকা, তো ভাড়া হতে আয় এখানে 72,000, টোটাল যোগ করলাম। টোটাল যোগ করলে মোট আয়ের পরিমাণ এখানে কত হবে? মোট আয় টোটাল যোগ করলে 12,72,000। 12,72,000। তারপর আর কি বলেছে? করদায় নির্ণয় করো। ওকে, করদায় নির্ণয় করার জন্য এখানে তো আলাদা করে কোনো বিনিয়োগ নেই। এখন তোমাদের কাজে আসবে ওই যে চাকরি হতে আয়ের যে ম্যাথের সমাধান তোমরা করেছো, আর যে করের হার নির্ধারণ পদ্ধতি, ওই পদ্ধতি অনুযায়ী এখন করের হারটা নির্ণয় করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে মোট আয়ের প্রথম 3,50,000 টাকার উপর 0%। টোটাল আয় কত? 12,72,000। তো প্রথম 3,50,000 টাকার উপর 0%, তো এটা হবে 0 টাকা। পরবর্তী 1 লক্ষ টাকার উপর 5%। 5% কত আসবে? 5,000 টাকা। পরবর্তী 3 লক্ষ টাকার উপর 10%, এটার হার কিন্তু চাকরি হতে আয়ে আলোচনা করা আছে, তাই নতুন করে এটার আমি বুঝাচ্ছি না। 10% কত হবে? 30,000 টাকা। 3 লক্ষ 10% 30,000। পরবর্তী 4 লক্ষ টাকার উপর 15%, টাকা হবে 60,000। এখন 3,50,000, 1 লক্ষ, 4,50,000 আর 3 লক্ষ, 7,50,000 আর 4 লক্ষ, কত হবে? 7,50,000 এবং 4 লক্ষ। তো টোটাল দাঁড়াবে এখানে
11,50,000। তো আরও বাকি 12,72,000 থেকে 11,50,000 যদি টোটাল বাদ দেওয়া হয় তাহলে বাকি থাকে 1,22,000। তো অবশিষ্ট 1,22,000 টাকার উপর 20%। 20% কত হবে? 24,400। তো এখানে মোট কর কত হবে? 1,19,400 মোট কর। তো কিছু নিয়ম, এই যে অংশীদারি ফার্মের কর নির্ধারণ, কোম্পানির কর নির্ধারণ, নতুন করে কিছু নিয়ম আছে, আমি ধারাবাহিক ক্লাসে বুঝাবো যে কী করা হয়। যে কর থেকে উৎসে কর কর্তনের টাকাটা বিক করা হয়, কারণ এখানে এই যে টোটাল টাকার উপরে আমি বাহির করলাম মোটাঙ্কিত করে, দেখো মোটাঙ্কিত করে কিন্তু টোটাল টাকা 12,72,000। এইটার উপরেই কিন্তু আমি 12,72,000 টাকার উপরেই করটা নির্ধারণ করেছি 1,19,400। যেহেতু উৎসে কর কর্তন এটা আগেই করা হয়েছে, তো এটা নতুন করে আর এড করার প্রয়োজন নাই। তো এই জন্য কী করতে হবে? উৎসে কর কর্তনটাকে এই কর থেকে, মোট কর থেকে বিক করতে হবে, কারণ মোটাঙ্কিত করা পরে কিন্তু এই কর, অথচ আগে কিন্তু করটা কেটে রাখা হয়েছিল 10%। তো এখন কী করতে হবে? টোটাল আয় থেকে এটা বিক করতে হবে। তো লভ্যাংশ হতে কর কর্তন এটা বাহির করার নিয়ম কি? এই যে এখানে দেখো ব্যাংক জমার সুদ, যেটা ব্যাংক জমার সুদ এটা আছে 3,34,000 ছিল, 40,000 হয়েছে। তাহলে এখানে কত? 4,000 টাকা উচ্চ কর কর্তন, 4,000 টাকা কর কেটে রাখা হয়েছে। তো এখানে যে সিকিউরিটির সুদ হতে আয় যেটা, এটার 5% কিন্তু উচ্চ কর কর্তন করা হয়, 5% করা হয়। এটা আগেই ধরে নেওয়া হয়েছে যে মোটাঙ্কিত করে 60,000 টাকাটা, তো এটার 5% উচ্চ কর কর্তন এটা করা হয়। আরেকটা বিষয় হচ্ছে, এটা কিছু সাজেশন বা বইয়ের মধ্যে 10%ও আছে, কিছু সাজেশন বা বইয়ের মধ্যে নতুন করে 5%ও আছে। তো আমি বলবো এটা 5% ধরে নেবেন। সিকিউরিটির সুদ হতে হয় এখানে 5% উচ্চ কর কর্তন। আর লভ্যাংশের ছিল 2,70,000, হয়েছে 3 লক্ষ। 3 লক্ষ থেকে 2,70,000 বিক করলে কত টাকা কর? এখানে 30,000 টাকা অতিরিক্ত কর। মানে 3 লক্ষ ছিল, আর কর কেটে রাখার পর 2,70,000 দিছে। তো আমরা 90 দ্বারা বা 100 দ্বারা গুণ করে আমরা দেখলাম যে অতিরিক্ত 30,000 টাকা এখানে উচ্চকর কর্তন কেটে রাখা হয়েছে। তো এই যে তিনটার সাথে উচ্চকর কর্তনের সম্পর্ক, ব্যাংক জমার সুদ একটা 40 থেকে 34 বিক করলে 4, সিকিউরিটির সুদ 60,000-এ 5% কত হবে এটা ক্যালকুলেটারে বাইর করতে হবে। তারপরে লভ্যাংশ 3 লক্ষ, এটা 2,70,000, 3 লক্ষ ব্যবধান 30,000, 30,000 উচ্চকর কর্তন। তো লভ্যাংশ হতে কর্তন টাকার পরিমাণ এইটা ছিল 3 লক্ষ ছিল, টোটাল 3 লক্ষ ছিল মোটাঙ্কিত করার পর, আর 2,70,000, তাহলে এখানে ব্যবধান হচ্ছে 30,000। ব্যাংক জমার সুদ হতে কর্তন এটা ছিল 40,000, টোটাল ছিল, উচ্চকর কর্তন করার পর 34,000, তাহলে 4,000 টাকা কর কেটে রাখা হয়েছে। সিকিউরিটি সুদ হতে কর্তন এটা টাকার পরিমাণ যেন কত ছিল? 60,000। 60,000-এর 5% উচ্চকর কর্তন কত আসবে? 3,000। এটা যোগ করো, যোগ করে টাকাটা এখানে বসাও, টোটাল হবে 37,000। উপরের টাকার থেকে 1,19,400 থেকে 37,000 বিক করো, তা প্রদেয় কর হবে 82,400। এটাই উত্তর। আরেকটা ম্যাথ দেখো, ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখতে হবে। ক, খ ও গ একটি অংশীদারি কারবারের সমান অংশীদার। 30/6/2025 তারিখে সমাপ্ত বছরে তাদের লাভ লোকসান হিসাব নিম্নরূপ। যে তাদের লাভ লোকসান হিসাবে এক কথায় আয় থেকে ব্যয়সমূহ বিক করে নিট লাভ তাদের হয়েছে 85,000। তো তারা তো এই ব্যয় বিক করেছে, কিন্তু সরকার সকল ব্যয় বিক করার অনুমোদন দিবে না। ওকে, সরকার চাইবে না যে তুমি সকল ব্যয় এখানে বিক করো। তো এটা সমাধানটা ভালো করে বোঝার চেষ্টা করো। তো এখানে মোট লাভ 1,65,000, সিকিউরিটির সুদ 20,000, লভ্যাংশ 20,000, 2,05,000 মোট লাভ। তারপর ব্যয়ের মধ্যে বেতন 34,000, তো বেতন আছে এখানে 34,000, ভাড়া অকর 30,000, মামলা খরচ 6,000। তারপর এখানে আছে অনাদায়ী দেনা 10,000, কমিশন কমিশন আছে 24,000। তারপর বিবিধ খরচ 4,000, অনাদায়ী দেনা সঞ্চিতি 12,000। ওকে, অতিরিক্ত তথ্যের মধ্যে প্রত্যেক অংশীদারকে বাৎসরিক 10,000 টাকা করে বেতন প্রদান করা হয়। তো বেতন তাদেরকে প্রদান করা হয়েছে, এটা এখানেই অন্তর্ভুক্ত আছে, 10,000 করে বেতন প্রদান করা হয়েছে। তো বেতনটা তো আর এটা অনুমোদনযোগ্য ব্যয় নয় এই আইন অনুযায়ী, তখন এটা আমরা আলাদা করে বিক করব, কারণ
এই যে নিট লাভ বাহির করা হয়েছে, আলাদা করে যোগ করব, নিট লাভ যে বাহির করা হয়েছে বেতন কিন্তু বিক করা হয়েছে। তো যেহেতু 10,000 করে সমান 3জন অংশীদার নিয়েছেন বেতন, এটা বিক করা হয়েছে, সরকার এটার অনুমোদন দেয় না, তো আমি নিট লাভের টাকার সাথে এটা যোগ করলে টাকাটা কিন্তু যোগ হয়ে যায়। গৃহের মালিক হিসাবে ক-কে প্রদত্ত বাড়ি ভাড়া 6,000 টাকা। গৃহের মালিক হিসাবে ক-কে বাড়ি ভাড়া দেওয়া হয়েছে 6,000 টাকা। গত বছরের জন্য প্রদত্ত আয়কর 8,000 টাকা ভাড়া ও করের সঙ্গে অন্তর্ভুক্ত। গত বছরের প্রদত্ত আয়কর এই ভাড়া এবং করের সাথে অন্তর্ভুক্ত। ওকে। কর্মচারীকে প্রদত্ত 4,000 টাকা অগ্রিম আদায়যোগ্য নহে তা অনাদায়ী দেনার অন্তর্ভুক্ত। কর্মচারীকে প্রদত্ত 4,000 টাকা অগ্রিম আদায়যোগ্য নহে তা অনাদায়ী দেনার অন্তর্ভুক্ত। কর্মচারীকে 4,000 টাকা আগেই দেওয়া হয়েছিল, এখন আর এটা আদায় করা যাবে না, সুতরাং এটা অনাদায়ী দেনা। করণীয় অংশীদারি কারবারের মোট আয় ও কর দায় নির্ণয় করো। তো এখানে সরকার যেটা অনুমোদন দেয় না, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যে ব্যয়গুলো দেখতে পাচ্ছি, যে অনাদায়ী দেনা সঞ্চিতি যেটা 12,000, এটার অনুমোদন সরকার দেয় না। কোথায় থেকে আমরা জানলাম? এখান থেকে, যে অনাদায়ী দেনা সঞ্চিতি গত বছরের প্রদত্ত আয়কর, কর্মচারীকে প্রদত্ত অগ্রিম, তারপরে এই যে বেতন, মূলধনের সুদ, এগুলো সরকার অনুমোদন দেয় না। ওকে। তো অনাদায়ী দেনা সঞ্চিতি আমরা একটা পেলাম 12,000। ওকে। তারপর আর কি, অননুমোদনযোগ্য খরচসমূহ যেটার অনুমোদন সরকার দেয় না। আর বেতন প্রত্যেকের 10,000 করে, 30,000 টাকা বেতন, এটা আমরা যোগ করব। গত বছরের জন্য প্রদত্ত আয়কর 8,000 ভাড়া ও করের সঙ্গে অন্তর্ভুক্ত। গত বছরের আয়কর, এটা অনুমোদনযোগ্য তো হবে না, তো এটা যোগ করা হবে। আর কি, কর্মচারীকে প্রদত্ত অগ্রিম 4,000 টাকা আদায়যোগ্য নহে, তো অনাদায়ী দেনা বা অনাদায়ী দেনা সঞ্চিতি এটা অননুমোদনযোগ্য খরচ, এটার অনুমোদন সরকার দিবে না। তো এখন পর্যন্ত যতটা আমি চিহ্নিত করলাম, এই নিট লাভের সাথে যোগ করে নিচ্ছি। লাভ লোকসান হিসাব অনুযায়ী নিট লাভের পরিমাণ অঙ্কের মধ্যে কত দেওয়া আছে? 85,000। তো এখানে লিখে নিলাম 85,000 যোগ অননুমোদনযোগ্য খরচসমূহ। কোয়ের বেতন 10,000, কোয়ের বেতন 10,000, 3জন অংশীদার আছেন 10,000, তাহলে টোটাল হচ্ছে 30,000। এটা কি করতে হবে? যোগ করে নিতে হবে। অংশীদাররা বিক করেছে, কিন্তু সরকার অনুমোদন দিবে না, এই জন্য যোগ করে নিতে হবে। তারপর আর যা আছে, অনাদায়ী দেনা সঞ্চিতি 12,000, গত বছরের আয়কর 8,000, আর অনাদায়ী দেনা 4,000। অনাদায়ী দেনা সঞ্চিতি 12,000, গত বছরের প্রদত্ত আয়কর এটা ছিল 8,000, কর্মচারীকে প্রদত্ত অগ্রিম এটার পরিমাণ 4,000, আর তো নাই, তো এটা যোগ করো। যোগ করলে এখানে হবে 54,000। উপরের টাকার সাথে যদি 85,000 আর 54,000 যোগ করি, 1,39,000 টাকা হবে। নিয়ম অনুযায়ী অব্যবসায়ী আয়সমূহ প্রথমে বিক করতে হবে, বিক করার পর এটা মোটাঙ্কিত করে লিখতে হবে, তারপর মোটা এটা পাওয়া যাবে। নিয়ম হচ্ছে এটা। তো অব্যবসায়ী আয়সমূহ কী আছে? এই আয়ের দিকে পাওয়া যাবে মোট লাভ ছাড়া সিকিউরিটি সুদ 20,000, লভ্যাংশ 20,000 এখানে আছে। ওকে। তো সিকিউরিটির সুদ যেটা, এটাকে তুমি ধরে নিতে পারো যে মোটাঙ্কিত করার পরেই 20,000 টাকা দেওয়া হয়েছে, মোটাঙ্কিত করার পর অথবা মোটাঙ্কিত না করার পরও। তো যেটাই তুমি ধরো, এটা আলাদা করে নিচে টিকা দিতে হবে যে সিকিউরিটির সুদ, এটাকে মোটাঙ্কিত করা হলো বা এটাকে নিট ধরা হলো বা মোট ধরা হলো, যে কোনোটা ধরে এটা সমাধান করা যায়। তো বর্তমান অঙ্কের মধ্যে এটাকে নিট ধরা হয়েছে, তাহলে মোটাঙ্কিত করার জন্য সিকিউরিটির সুদ শুধুমাত্র 5%, আগে একটু আগে বলেছি, আর লভ্যাংশ এটা 10% উচ্চকর কর্তন আগেই সরকার কেটে রাখে। তো এই দুইটাই আছে 20,000 20,000। এটা কীভাবে লিখি দেখো, সিকিউরিটির সুদ আছে 20,000, লভ্যাংশ 20,000। ওকে। তো দুইটা যোগ করলে 40,000। কী করতে হবে? বিয়োগ করতে হবে। উপরের টাকা থেকে যদি এটা বিয়োগ করা হয়, এখানে থাকবে 99,000। তারপরে এই সিকিউরিটির সুদসমূহ, সিকিউরিটির সুদ যেটা 20,000 ছিল, এটাকে ধরা হলো নিট। তো মোট করার জন্য যেহেতু 5% কেটে রাখে, 95 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ, টাকার পরিমাণ হবে 21,053। লভ্যাংশ এটাও ছিল 20,000, তো এটা 10% কেটে রাখে, 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ, টাকার পরিমাণ হবে 22,000
222 যোগ করো 43,275। এখন অব্যবসায়ী সমূহ যোগ করে নিতে হয় মোটাঙ্কিত করে। দেন এখানে মোটাই হবে 1,42,275। এটা 3,50,000 টাকার কম। যেহেতু 3,50,000 টাকার কম, এই জন্য এটার করদায় আর নির্ণয় করা যাবে না। এটা এতটুকু পর্যন্ত। 3,50,000-এর বেশি হলে করদায় নির্ণয় করা যায়। ওকে, তো করদায় নির্ণয় করার জন্য এই জাতীয় ম্যাথের অনেক কিছু আছে, সমাধান আছে, অনেক কিছু জানতে হবে। তো এটা নিয়ে করদায় নির্ণয় করা যায় এমন একটা ম্যাথ পরবর্তী ক্লাসে আমি বুঝিয়ে দিচ্ছি। যারা পেইড ব্যাচে আসো তারা ওই ম্যাথের সমাধানটা একটা করলে সব পারবে, পরীক্ষায় যেটাই আসুক ওইটা পারবে। তো এখন পর্যন্ত যারা ক্লাস থেকে উপকৃত হয়েছেন, সহপাঠী বন্ধুদের পরামর্শ দাও, তারা যেন এই নম্বরে যোগাযোগ করে পেইড কোর্সে ভর্তি হয়ে যায় অল্প ফিতে সম্পূর্ণ প্রস্তুতি। তো এই নম্বরে যোগাযোগ করতে হবে। তো এই দুইটা ম্যাথের সমাধান তোমরা এখন করো।